জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে, আর আমাদের প্রথম আলোচনার যে বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা, প্রতিরোধক চিকিৎসা ও উন্নত চিকিৎসার মধ্যে ভারসাম্য। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু আপনাদের আলাপ করে দিই প্যানেলিস্টদের। আমার একদম ডান দিকে রয়েছেন ডক্টর অমিতাভ ঘোষ, ডিরেক্টর নিউরোলজি, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। তারপরে রয়েছেন ডক্টর দেবাশিস ভট্টাচার্য, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর দিশা আই হসপিটাল। আমার বাঁদিকে রয়েছেন ডক্টর পার্থসারথী সরকার, প্রফেসর এইচওডি অর্থোপেডিক, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং সেক্রেটারি জেনারেল IGRA। আর তারপরে রয়েছেন ডক্টর নীলাঞ্জন মিত্র, সিনিয়র কনসালট্যান্ট, ইউরোলজি অ্যান্ড অ্যান্ড্রোলজি, সামারিটান মেডিকেল, সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার। আমাদের সঙ্গে থাকার কথা ছিল ডক্টর রবীন চক্রবর্তী, সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যান্ড হেড অফ কার্ডিওলজি, মণিপাল হসপিটালস, কলকাতা, কিন্তু হাসপাতালে ইমার্জেন্সি এসে গেছে, তাই তাকে চলে যেতে হয়েছে। আমরা যারা রয়েছেন আমার একটু আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। আমি শুরুতে ডক্টর ঘোষের কাছে আসবো। ডক্টর ঘোষ, আমি রিসেন্ট ট্রেন্ড যদি দেখি, নিউরোলজিক্যাল ডিজিজ একটু হলেও বাড়ছে তুলনামূলকভাবে। অ্যাপোলো হসপিটাল কিভাবে এই যে ডিজিজ বাড়ছে, নিউরোলজিক্যাল আরও ক্রিটিক্যাল হচ্ছে, এই ক্ষেত্রে অ্যাপোলো কি চিকিৎসা করে এবং লেটেস্ট টেকনোলজি চিকিৎসার ক্ষেত্রে ঠিক কী কী রয়েছে? তো আপনি ঠিক বলেছেন যে নিউরোলজির ক্ষেত্রে অনেক বেশি আজকাল নিউরোলজিক্যাল অসুখ আমরা দেখতে পাচ্ছি। দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে লাইফস্টাইলগুলোর মেশারের জন্য, ধরুন যেরকম হার্টের অসুখ সেরকম আমাদের ক্ষেত্রে ব্রেনের স্ট্রোক, সেটা আছে একটা মেজর ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এবং উত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তার দিকে তার ভালো দিকটা হলো যে তার এখন ভীষণ ভালো চিকিৎসা আমরা করতে পারছি এবং একদম কাটিং এজ ট্রিটমেন্ট যেটা স্ট্রোকের, সেটা নিয়ে আমি এক্ষুনি আলোচনা করব। আর অন্য প্রান্তের আর একটা অসুখ আছে, ধরুন যেহেতু আমরা এখন অনেক বেশি আমাদের লাইফ স্প্যান, মানুষ অনেক বেশি বাঁচছেন, অতএব বার্ধক্যজনিত যে অসুখগুলো আমরা খুব একটা আগে চিন্তা করতাম না, আজকে ধরুন 20-30 বছর আগে, সেইগুলো এখন রীতিমতো জেঁকে বসেছে। এবং তার অন্যতম প্রধান এক্সাম্পল হচ্ছে ধরুন অ্যালজাইমার্স ডিজিজ, এবং এটা তো মানে ঘরে ঘরে একটা দুশ্চিন্তার ব্যাপার, এবং সেই দিকে আমাদের অনেক রোগী বেড়েছে। এটাও বলছেন লাইফস্টাইলের জন্য? অ্যালজাইমার্স ডিজিজেও লাইফস্টাইলের ইস্যু আছে। অ্যালজাইমার্স ডিজিজে খাদ্য এবং তার হাঁটা চলা এবং যেরকম জিনিস আমাদের অন্যান্য স্ট্রোক বা হার্টের জন্য বলি সেইগুলো রয়েছে। ঘুম খুব ইম্পর্ট্যান্ট, ভালো একটা লম্বা টানা সুন্দর ঘুম, এটা যে কত দরকারি জিনিস সেটা আগে আমরা বুঝতাম না, এখন আমরা বুঝি সেটা ব্রেনকে কিভাবে ভালো রাখে। আগে কোনো দিন ছিল না, এখন অ্যালজাইমারের ডিজিজ মডিফাইং ট্রিটমেন্ট আবিষ্কার হচ্ছে, USA-তে শুরু হয়ে গেছে, আমাদের কাছে খুব তাড়াতাড়ি চলেও আসবে 2-1 বছরের মধ্যে। অতএব তার জন্য তৈরি থাকতে হচ্ছে। তার জন্য অ্যালজাইমারের কী রকম যেগুলোকে বায়োমার্কার বলি সেইগুলো আমাদের দেখতে হচ্ছে, যেগুলো আমরা করছি এখন আমাদের হাসপাতালে করছি। আরও তো আছে, আরও আমাদের ধরুন বিভিন্ন জিনিস আছে, পার্কিনসন আছে, এপিলেপসি আছে, নার্ভের অসুখ আছে, যেগুলো হাত পায়ে খুব কমন আমাদের ডায়াবেটিসের রোগীদের যে নার্ভের প্রবলেম। এবার এইগুলো সবকটাই যে একেবারে লেটেস্ট একটা টেকনোলজি আবিষ্কার হয়েছে সেটা না। একটা জিনিস আপনাদের বলা জরুরি, আমি অন্য ডিপার্টমেন্টগুলো অন্য সব এতেও বলবে, যে ক্লিনিক্যাল মেডিসিন একটা মজার জিনিস, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কত ভালো করে, কত সূক্ষ্মভাবে একটা ডায়াগনোসিস করা যায় এবং তার ট্রিটমেন্টটা কত উইথ প্রিসিশন অ্যান্ড পারফেকশন করা যায়। এখন হচ্ছে প্রিসিশন মেডিসিন বলে একটা জিনিসের যুগ, প্রত্যেকটা রুগী আলাদা। আমি একটা কোনো কিছুর ওষুধ দিলাম যে দিনে 3 বার করে খাবে, এরম করে চিকিৎসা আস্তে আস্তে কমে যাচ্ছে। ধরুন পার্কিনসন, প্রত্যেকটা রুগী তার ইতিহাস নিয়ে, সে কী করছে, তার কতক্ষণ ভালো কতক্ষণ মন্দ, প্রত্যেকটা ডোজ অ্যাডজাস্ট করতে হয়। তো এই ধরনের জিনিসগুলো আছে যেটা আপনার একদম কাটিং এজ হলো না, কিন্তু সেটা হাই লেভেল অফ এক্সপার্টিস লাগলো। কমন সবচেয়ে কমন আমি যদি আজকে নিউরোলজি ক্লিনিকে বসি, সবচেয়ে কমন অসুখ কিন্তু দুটি, একটি হচ্ছে মাথা ব্যথা, সিম্পল হেডেক, কমনেস্ট নিউরোলজিক্যাল আউটপেশেন্ট ডিসঅর্ডার সিম্পল হেডেক, মাইগ্রেন হেডেক বা এরকম। সেখানেও কাটিং এজ ট্রিটমেন্ট আছে আজকাল, বিভিন্ন রকম নিউরো মডিউলেটর ট্রিটমেন্ট বেরিয়েছে এবং মাঝে মাঝে আমরাও ব্যবহার করি।
এরকম আছে কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন রকম ইঞ্জেকশন, যেমন বোটক্স ইঞ্জেকশন আপনারা নাম শুনেছেন, ওইরকম দেওয়া হয়। সো ইভলভ করছে প্রত্যেকটা জিনিসের ট্রিটমেন্ট, সাধারণ সাধারণ অসুখের অসাধারণ ট্রিটমেন্ট। আমি ডাক্তার ভট্টাচার্যের কাছে আসি। আপনাদের হাসপাতালের যে বিষয়টা আছে, সব স্তরের মানুষ, সব স্তরের মানুষ, উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত বা আমাদের মতো মধ্যবিত্ত, এই চিকিৎসা পায়। মানে ঠিক কিভাবে আপনারা এই সব স্তরের মানুষের কাছে একেবারে লেটেস্ট টেকনোলজির ট্রিটমেন্ট আপনারা পৌঁছে দিচ্ছেন? প্রথমেই বলি যে মায়োপিয়া এই আমি তো আমরা আছি, যতটা আমি আছি চোখের সামনে। হ্যাঁ, তুমি আছো মায়োপিয়ার দলে। আমরা এখানে সবাই অনেকেই মাইনাস চশমা পড়ে রয়েছেন। বা এটা ইন্টারেস্টিং, আমরা সবাই চশমা। না, চশমা তো বয়সে চালসে পড়বে, কাচের জন্য চশমা পড়ি আমরা সবাই। কিন্তু মায়োপিয়া যেটা ক্লোজ ওয়ার্কের সাথে রিলেটেড, কোভিডের পর এবং স্পেশালি এখন ইটস অলমোস্ট বিকামিং it's another pandemic. মায়োপিয়ার ইনসিডেন্স এত বেড়ে গেছে, যেখানে আমরা হয়তো আগে বছরে 10 থেকে 15% পেশেন্টসকে আমরা মায়োপিক গ্লাসেস প্রেসক্রাইব করতাম। এখন কিন্তু সেটা ইট ইজ গন আপ টু 25%, স্পেশালি ইন দি ইয়াঙ্গার এজ গ্রুপ। মানে বাচ্চাদের মায়োপিয়া হ্যাজ বিকাম ভেরি কমন। তবে একটা বয়সের পর, মানে 18-র পর ইউজুয়ালি সেই পাওয়ারটা আর বাড়ে না। আপনিও জানুন, এবং আমার মোটামুটি স্টেবিলিটি এসে গেছে। চশমা থেকে মুক্তি পেতে পারেন। এবং আগে এক্সাইমার লেজার ছিল, ল্যাসিক, এখন স্মাইল এসছে, উইচ ইজ অলসো আ কাইন্ড অফ আ লেজার, বাট সেটাতে আচ্ছা, আমার ধরুন -3.75 পাওয়ার, -3.75 আমার পাওয়ার, আমি চাইলে এটা চশমা করতে পারি? কারণ সার্ভিস রিকোয়ারমেন্টে অনেকেই সেটা করান। তো ছোট পাওয়ার থেকে শুরু করে আপ টু -8 অবধি আরামসে করা যায়। তবে তার চেয়েও ওপরে যদি পাওয়ার হয়, তখন আমরা ফেকিক আইওএল, মানে ক্যাটারাক্ট অপারেশনের পর আমরা ইন্ট্রাঅকুলার লেন্স দিই, কিন্তু সেটা না দিয়ে কন্ট্যাক্ট লেন্স নয়, মানে ইন্ট্রাঅকুলার লেন্স, যেটা চোখের ভেতরে প্রতিস্থাপন করা যায়। যে চশমাটা আপনি পড়ে আছেন, সেটা কন্ট্যাক্ট লেন্সের মতনই একটা, আমরা ওটাকে চোখের ভেতরে প্রতিস্থাপন করে দিই, খোলা পড়ার ব্যাপার নেই, এবং সারা জীবন চশমার থেকে মুক্তিও পেতে পারেন। খুব খরচ? না, মানে 40 থেকে 60,000 টাকার মধ্যে। আচ্ছা, আমি যাচ্ছি তাহলে খুব শিগগিরই। আর যেটা আপনি প্রশ্ন করলেন যে আমরা কি করে, মানে হোয়াট ইজ আওয়ার সোর্স অফ বিং ইকোনমিক্যাল, সবার জন্য স্বাস্থ্য, সেটা স্কেলের উপর ডিপেন্ড করে। এবং আমার মনে হয় উই হ্যাভ টু বি এফিশিয়েন্ট। আমাদের সিস্টেমস, উই হ্যাভ টু গেট মোর এফিশিয়েন্ট উইথ আওয়ার সিস্টেমস। যত এফিশিয়েন্সি বাড়বে, মানে cost is the first step to quality, but I mean quality is another thing which further improves cost. আচ্ছা, আমি ডক্টর সরকারের কাছে যাই। মানে আমি যেহেতু আলোচনাটা করছি আমাদের জেনারেশন নিয়ে, এবং 24 ঘন্টা যারা এই মুহূর্তে দেখছেন সব বয়সের আছে, কিন্তু মানে আমি যেহেতু মোবাইল টোবাইল একটু বেশি ঘাঁটি, ওখানে একটা ইন্টারেস্টিং হচ্ছে আমাদের জেনারেশন যারা, তাদেরকে অনেক সময় ভিডিও বানাতে দেখি যে এই বয়সে কোমরে ব্যথা, বসলে উঠতে পারে না। যেটা আগে আমাদের মা বাবাদের হতো, সেটা আমাদের জেনারেশনে খুব তাড়াতাড়ি চলে আসছে, কারণ আমাদের অনেক ঘন্টা বসে থাকতে হয়। আমাদের লাইফস্টাইল সত্যিই, যেরকম ডক্টর ঘোষ বলছিলেন, আমরা তো আপনাদের থেকে খুব খারাপ লাইফস্টাইল লিড করি। তো এই জায়গায় দাঁড়িয়ে এই অর্থোপেডিক সার্জারির ক্ষেত্রে একটা রোবোটিক সার্জারি, এই বিষয়টা এসছে। আর বিশেষ করে যদি ওই জয়েন্ট প্রতিস্থাপনের ক্ষেত্রে এই বিষয়টা হয়, কতটা ট্রিটমেন্টটা ডেভেলপ করেছে, আপনারা ঠিক কী কী করে থাকেন এটা নিয়ে? প্রথমেই আমি মঞ্চ উপবিষ্ট সবাইকে আমার নমস্কার, আর যারা শুনছেন তাদেরকেও আমার নমস্কার। তো এমন একটা টপিক যেটাতে, যেমন বলছিলেন আমার আগের বক্তারা, যে সবাইকে একটু সমর্থ রাখতে হবে, মানে যেরকম করে আমরা চলি ঠিক সেইভাবেই আমরা সারা জীবন চলতে চাই। তো এবং সেইটা করতে গেলে কিছু কিছু আমাদের কাজ করতে হয়। আগেকার দিনে যেমন আমাদের বাইরে অনেক রকম কাজ করতে হতো, যেরকম দৈহিক পরিশ্রম, এখন মেশিন আসার ফলে কিছু কিছু আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। এবং একটু আগে আপনি বললেন যে আয়োরা, মানে ইন্ডিয়ান অর্থো রিউম্যাটোলজি, মানে অর্থো রিউম্যাটোলজি বলতে আমি যেটা বলতে চাইছি, আপনি বললেন রোবট, শুধু রোবট কিন্তু নয়,
শুধু রোবট কিন্তু কাজ করছে না। ধরুন আপনি এমন কিছু জিনিস আমাদের এসছে, এমন কিছু জিনিস আমাদের আবিষ্কার হয়েছে যেটা স্টেম সেল বলা হয়, মানে ধরুন যে কার্টিলেজটা ক্ষয়ে গেছে সেটা আপনার আবার ফিরেও আসতে পারে। তো আমরা এই অর্থো রিউমেটোলজি বলতে মানে মানুষের এখন আয়ু বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, এবং আমরা যে ধরুন যারা বসে আছি তারাও একটা লোড দিচ্ছি, কিন্তু কিসের ওপর না, স্পাইনের ওপর। এবারে ভাবুন একটা মানুষকে মানে যে কোনো জিনিসকে যত লোডিং করবেন তার একটা ক্ষয় হবে, তো সেই ক্ষয়টাকে কিভাবে আপনি আটকাতে পারেন। মানে আমি যদি বলি যে আপনার লোডিং তাহলে কি করে আনলোড হবে, না আপনাকে রেস্ট দিতে হবে এক, দ্বিতীয় হচ্ছে যে আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে দুই, তৃতীয় হচ্ছে যে এবারে আপনি রেস্ট আর এক্সারসাইজ করেও পারছেন না তখন আপনাকে কিছু পরামর্শ নিতে হবে। শেষ পর্যায়ে যখন আমাদের যেখানে আমি এখন আজও আমাদের পেশেন্ট ভর্তি আছে যে 80 বছর বয়স হয়ে গেছে, তার পা ভেঙে গেছে, তাকে তো অপারেশন করতেই হবে এখন যা আমাদের টেকনোলজি, এবং তার সঙ্গে যেটা আমাদের করতে হবে তাহলে যেটা হচ্ছে যে এই যে বিভিন্ন যে রোবোটিক সার্জারি যেটা বলা হচ্ছে বা স্টেম সেল থেরাপি যেটা বলা হচ্ছে, অর্থো রিউমেটোলজি, মানে পুরো ব্যাপারটাকে একটা ছাতার তলায় নিয়ে আসা, যেটা আমরা সবই করতে পারি অর্থোপেডিক সার্জন হিসেবে। তো সেখানে রোবোটিক সার্জারি যেটা হচ্ছে প্রতিস্থাপন মানে হচ্ছে একটা জয়েন্ট যেটা খারাপ হয়ে গেছে সেটাকে আমরা প্রতিস্থাপন করছি, এবং রিয়েল অর্থেই করা হয়, এবং সেটা কত নিখুঁতভাবে করা যেতে পারে সেই নিখুঁতটা কিন্তু দিচ্ছে। কিন্তু সেটার পিছনে কিন্তু নট দ্যাট যে রোবট আছে, আমাদের একটা মানে হাসপাতালে আলোচনা হচ্ছিল যে রোবট আনতে হবে, সিস্টার ভয় পেয়ে গেল, বললো স্যার 7টার সময় ডাকতে যাবে না তো, তো এরকম ঘটনা ঘটে যে রোবট মানে কিন্তু রোবট নয়, রোবট মানে হচ্ছে যে যন্ত্রটা চালানোর জন্য মানে সার্জেনদেরও বিশেষ ট্রেনিং লাগে, এবং সেই যন্ত্রটা এমন সুন্দরভাবে মানে সব কিছু করতে পারে, মানে করানো যেতে পারে, যেটা দিয়ে যে জিনিসটা বসানো হচ্ছে সেটা যত নিখুঁত বসানো হবে তত তার লংজিভিটি বাড়বে। আচ্ছা, আমি টেকনোলজির কথা যখন এলাম আমি সেই জায়গা থেকে ডক্টর মিত্রর কাছে একটু যাব। আপনাদের একটা ইন্টারেস্টিং টেকনোলজি রেজাম ওয়াটার ভেপার থেরাপি, এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, এই রেজাম ওয়াটার ভেপার থেরাপি খুব রিসেন্টলি ভারতে ইন্ট্রোডিউস হয়েছে। বেসিক্যালি এটা ইউএস এফডিএ অ্যাপ্রুভড হয়েছে এই 2015 সালে। সারা পৃথিবীতেই জাস্ট কাজ শুরু হয়েছে ধরুন 2018 সালে, আর ভারতবর্ষে প্রথম, বিশেষ করে পূর্ব ভারতে প্রথম রেজাম থেরাপি আমাদের সামারিটান ক্লিনিকেই এসছে। রেজাম থেরাপি কি করে, এক মানে রেডিও ফ্রিকোয়েন্সি কয়েলের সাহায্যে একটা ইলেকট্রিক কারেন্ট আর কি একটা ইলেকট্রিক কন্ডাক্টরের মধ্যে দিয়ে দেওয়া হয়। আমরা সেই শর্টওয়েভ পালসের মাধ্যমে একটা ইউরেথ্রার মধ্যে দিয়ে গিয়ে ইউরেথ্রাকে একটু পাংচার করে প্রস্টেটের মধ্যে ওয়াটার ভেপার সেইভাবে ইনজেক্ট করি। এই ওয়াটার ভেপার বাই কনভেকশন চারপাশটায় ছড়িয়ে যায়, গিয়ে লোকাল সেলুলার নেক্রোসিস করে। তাতে কি হয়, প্রস্টেটটা ধীরে ধীরে আস্তে আস্তে ছোট হয়ে যায়। এই পদ্ধতির কি বেনিফিট যে এটাতে, আচ্ছা আমি একটু জানতে চাইবো শুরুতে কোন কোন ক্ষেত্রে এই চিকিৎসা হয় শুরুতে? মেনলি মানে প্রস্টেটোমেগালি বিশেষ করে আমরা এগুলো করি যেগুলো একটু ছোট, যাদের ছোট প্রস্টেট আছে, আর যারা বিশেষ করে অপারেশন করাতে চান না, কি হাসপাতালে ভর্তি হতে হবে, রক্তপাত হবে, ব্যথা লাগবে, এটা ব্যথাহীন প্রায় বলতে গেলে, জাস্ট একটু লোকাল অ্যানেস্থেসিয়া বা খুব বেশি হলে একটু ঘুম পাড়িয়েই আমরা করে দিই। 10 থেকে 15 মিনিট খুব ম্যাক্সিমাম লাগে, আর পেশেন্ট সেই দিনই বাড়ি চলে যান। 10 থেকে 15 মিনিট? 10 থেকে 15 মিনিট 100% কিওর? এখনো অবধি আমাদের লং টার্ম ট্রায়াল আসেনি, যেহেতু এটা জাস্ট 2018 থেকে ওয়ার্ল্ড ওয়াইড স্টার্ট হয়েছে, আর ইন্ডিয়াতে জাস্ট হয়েছে। লং টার্ম এ বলা যায় না, কিন্তু মোটামুটি মোর দ্যান 90% এখনো অবধি যে 5 ইয়ার্স ট্রায়াল হয়েছে, মোর দ্যান 90% আর কি সাকসেস রেট আছে। বা আপনাদের এগুলো শুনলে মনে হয় না অসুস্থ হওয়া যায়, মোটামুটি ডাক্তারবাবুরা রয়েছেন, এটাই একটা বড় ভরসা। থ্যাংক ইউ, আমি আপনার কাছে আবারও আসবো। আমার সময় খুব অল্প, একটু সংক্ষেপে সবার কাছে উত্তর চাইবো। ডক্টর ঘোষ, আপনি যেটা বলছিলেন স্ট্রোকের ক্ষেত্রে মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে, এবং অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল স্ট্রোক এমার্জেন্সির ক্ষেত্রে যদি হয়, এক্ষেত্রে কী কী ব্যবস্থা নেয়? তো আমাদের বেশিরভাগ স্ট্রোকই প্রথমে এমার্জেন্সিতে ঢোকেন। আমাদের এমার্জেন্সি সম্বন্ধে একটু তাহলে বলতে হয়। আমাদের এমার্জেন্সিটাতে যে দ্য লেভেল অফ কেয়ার যেটা এমার্জেন্সিতে হয় সেটা আমাদের আইসিইউ থেকে কোনো কম নয়। সমস্ত জিনিস দরকার হলে ওইখানে চিকিৎসাটা প্রায় ওইখানে অনেকটাই হয়ে যায়, তারপরে রুগী যখন যে বেডে যাচ্ছে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো ধরুন একটা স্ট্রোক যখন এলো, হাসপাতালে ঢুকলো, প্রথমে এমার্জেন্সি বেডে ইভেন ট্রলিতে থাকতে থাকতেই তার অ্যাসেসমেন্ট শুরু হয়ে গেল। ইমিডিয়েটলি ওইখানে আমাদের একটা কোড স্ট্রোক বলে একটা কোড আছে, সেটাকে অ্যাক্টিভেটেড হয়ে গেল। অ্যাক্টিভেট হয়ে গেলে যে কনসালটেন্ট ইত্যাদি জানার দরকার, আমাদের যে ইন্টারভেনশন করে যে নিউরোলজিস্ট,
মানে ভেতরে নল ঢুকিয়ে স্ট্রোক টেনে বের করতে পারে, ওরকম আমাদের আছে, সেটা আমি আসছি। তার কাছে খবর চলে গেল, আমাদের ক্যাথ ল্যাবে খবর চলে গেল, সমস্ত লোকের কাছে খবর চলে গেল, জুনিয়র থেকে সিনিয়র। রুগীর ওইখানে মানে ইমার্জেন্সিতে থাকতে থাকতে উইদিন মিনিটস তার একটা ইভ্যালুয়েশন হয়ে গেল। আমাদের ঠিক পাশেই আছে সিটি স্ক্যান হয়ে গেল, এবং সিটি দরকার হলে যেটা ব্লাড ভেসেল ধমনীগুলোও দেখি, অ্যানজিওগ্রাম বলা হয়, সেইটা হয়ে গেল। অল্টারনেটিভলি এমআরআই লাগলে এমআরআই হয়ে গেল, অনেক সময় পরপর হয়ে যাচ্ছে। ডিসিশন মেকিং হয়ে গেল ততক্ষণে যে এই লোকটার যে স্ট্রোকটা হলো তাকে আমরা স্ট্রোকের ট্রিটমেন্ট কী করবো। স্ট্রোক দুরকম হয়, একটা হচ্ছে ব্রেনের মধ্যে রক্তক্ষরণ, সেটা হেমোরেজ, সেটা আর এক ধরনের ট্রিটমেন্ট। আর যেটা হচ্ছে মোর কমন, সেটা হচ্ছে ইস্কিমিয়া, মানে ধমনীতে একটা ক্লট আটকে গেছে। বা সেটাতে রুগী যদি 4.5 ঘন্টার মধ্যে আমাদের কাছে পৌঁছে যান, এবং আজকাল মানে আমরা খুব আনন্দিত যে অ্যাওয়ারনেস এত বেড়েছে যে অনেক রোগী প্রায় 1 বছরে চলে আসে এরকমভাবে। যত আগে পৌঁছে যান তত ভালো। আমাদের যদি আমরা দেখে নিই যে একে দেওয়া যাবে, তখন সঙ্গে সঙ্গে ক্লট বাস্ট করার জন্য একটা জিনিস দেওয়া হয়, যে ক্লটটা আছে সেটাকে একদম নরম থাকতে থাকতে তাকে গলিয়ে দেওয়া হলো, ওষুধ আছে। এরপরে আমরা ওগুলো করছি স্ক্যান করে আমরা যদি দেখি যে রুগীর মেজর ব্লাড ভেসেল বলি, ব্রেনের কতগুলো বড় বড় ধমনী আছে, সেইখানে যদি দেখি একটা ক্লট আটকে আছে, তাহলে শুধু তাকে ইনজেকশন দেওয়া না, সঙ্গে সঙ্গে তাকে ক্যাথ ল্যাবে তুলে লার্জ ভেসেলে যদি ক্লট থাকে, আমাদের যে ইন্টারভেনশনালিস্ট আছে নিউরোলজিস্ট, সে গিয়ে একদম লেটেস্ট স্টেট অফ দি আর্ট, ওই আপনি বললেন কাটিং এজ, একদম কাটিং এজ ক্যাথেটার ঢুকিয়ে দেবে, নিয়ে হয় ক্লটটাকে এরকম করে এনস্নেয়ার করবে, একটা রিট্রিভার ডিভাইস আছে, নিয়ে ক্লটটাকে বের করে দেবে, বা ক্লটটাকে একটা সাকিং মেশিন আছে, এটা সাক করে, নরম ক্লট হলে তাকে সাক করে ওর মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে বের করে দেবে। উইদিন মিনিটস খুলে যাবে আপনার ব্লাড ভেসেল। সো করে তারপরে রিকভারি ইজ ভেরি গুড। ওকে স্যার। আমি খুব তাড়াতাড়ি একটু সবার কাছে আসতে চাইবো, আমি ডক্টর ভট্টাচার্যের কাছে আসবো। ছানি গ্লুকোমা, এটা খুব কমন সমস্যা, আগে ভাগে জানার কি উপায়, এবং এই অনেকেই অপারেশন করতে চাইছে না, নন সার্জিক্যাল ইন্টারভেনশনের বিষয়টা কি? আগে ভাগে জানার একটাই উপায়, আলাদাভাবে, মানে এক চোখে দেখা, ডান চোখে বাঁ চোখে, এটা একটা অভ্যেস রাখা খুব ভালো। মানে দুচোখ আমি দেখতে পাচ্ছি কিনা, ক্যাটরাক্ট হোক, গ্লকোমা হোক, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হোক, যে কোনো অসুখ হোক, কখনো দুটো চোখকে সমানভাবে হয় না, যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি দুটো চোখে একদম সমান, সেরকমটা কখনো হয় না, একটা একটু বেশি, একটা একটু কম। তখন দুটো চোখকে তুলনা করলে নিশ্চয়ই বোঝা যাবে যে এই চোখের তুলনায় আমি এই চোখে কম দেখছি, এবং এইটাই কিন্তু সবচেয়ে ভালো উপায় এটা বোঝার যে আমার কোনো অসুবিধা হয়েছে কিনা। আচ্ছা। আর আপনি বলছেন যে নন সার্জিক্যাল, দেখুন ক্যাটারাক্টে তো নন সার্জিক্যাল কিছু নেই, তবে এখন ফেমটোলেজার অ্যাসিস্টেড ক্যাটারাক্ট সার্জারি আছে, which is more precise, recovery is instant। তো সেই দিক থেকে বলতে পারেন যে হাসপাতালে সব মিলিয়ে আধ ঘন্টাও থাকতে হয় না, মানে সার্জারি ইজ 5 মিনিটস। তো তার সাথে আপনি যদি টোরিক্স, ট্রাইফোকালস, ইন্ট্রাঅকুলার লেন্সেস লাগান, তো অপারেশনের পর চশমাও পড়তে হবে না, ছোটোবেলাকার দৃষ্টি ফিরে পাবেন অলমোস্ট। আর গ্লকোমাতে মেডিকেশনসের তো ইমপ্রুভমেন্ট হয়েছে, তবে এখন গ্লকোমার যেটা সার্জিক্যালি ইমপ্রুভমেন্টস হয়েছে, মানে সবেতেই স্টেন্ট শুনেছেন, এখন গ্লকোমাতেও আমাদের আই স্টেন্টস, চোখের জন্য স্টেন্টস এসছে, এবং সেগুলি মডারেট গ্লকোমাস, প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল মডারেট গ্লকোমাসে খুব ভালো কাজ করে, এবং ওটা দিলে আইদার মেডিসিনস লাগেই না, আচ্ছা, কিংবা মানে অ্যাকচুয়ালি গ্লকোমা ট্রিটমেন্ট হচ্ছে লাইফ লং মেডিকেশন, ঠিক, তার হাত থেকে মুক্তি পাওয়া যায়, কিংবা অন্তত 2-3টে মেডিকেশনের জায়গায় একটা মেডিকেশন লাগে। আমি এই জায়গা থেকে ডাক্তার সরকারের কাছে আসবো, যে কমপ্লেক্স ফ্র্যাকচার যদি হয় বা হাড়ের ডিফর্মিটিতে যদি সার্জারি হয়, লেটেস্ট টেকনোলজি সেটা কতটা সহজ করেছে? প্রথম কথা হচ্ছে যে কমপ্লেক্স সার্জারি যেমন আছে, কমপ্লেক্স ডিফর্মিটি,
তাহলে কমপ্লেক্স সার্জারি যেগুলো কমন সার্জারি আর কি, যেগুলো আমরা আগে যেগুলো অনেক বড় বড় করে কেটে করতে হতো, তার জন্য এখন আমাদের বিভিন্ন রকম অ্যাকর্ডিং টু ফ্র্যাকচার বিভিন্ন রকম পদ্ধতি এসছে। তার সঙ্গে হচ্ছে ধরুন মাইক্রো সার্জারি, যেমন আমাদের এখন ম্যাক্সিমামই আমরা যেগুলো নিতে শোল্ডারতে আর্থোস্কোপি করি সেগুলো মাইক্রো সার্জারি দিয়ে হয়। আর তার মধ্যে আরেকটা যেটা হচ্ছে বাচ্চাদের যে ডিফর্মিটিটা, সিটিইভি বলে এটাকে, যেটা বাচ্চাদের একদম জন্মগত পাগুলো আগের থেকে বাঁকা থাকতো, সেটা আগের থেকে অনেক প্রবণতা কমে গেছে। এবং শুধু এটা একটা মজার ব্যাপার হচ্ছে যে এটা কোনো কমপ্লেক্স সার্জারি নয়, একটা পদ্ধতি আছে যেটা পৃথিবী জুড়ে আমরা ফলো করি, এবং দেখা গেছে যে ড্রাস্টিক্যালি যে সিটিইভি, যেটা পাটা জন্ম থেকে বাঁকা থাকতো, সেটা একটা ড্রাস্টিক্যাল ইমপ্রুভমেন্ট হয়েছে। তো এইগুলো একটা বিশাল বড় পরিবর্তন। তার সঙ্গে তো আস্তে আস্তে করে ধরুন এই টিকেআরে টোটাল নি রিপ্লেসমেন্ট, তার জন্য তো রোবট এসছে। তারপরে ধরুন আমাদের যে ইনজুরিগুলো আছে, অনেক সময় যেগুলো আসতো যে পায়ে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এখন তো ভায়োলেন্ট মানে একটা অ্যাক্সিডেন্ট হয়, যে অ্যাক্সিডেন্টে একদম হাড় বেরিয়ে গেছে, একদম হাতে করে টিবিয়া নিয়ে এসছে, স্যার এই যে টিবিয়াটা এটা কি করব, বাপরে। এবং সেই টিবিয়াটাকে আমরা তো লাগাতে অনেক সময় পারতাম না আগে, এখন যেমন মাইক্রোভাস্কুলার সার্জারি করে আমরা লাগিয়ে দিতে পারি। আবার আরেকটা যন্ত্র আছে ইলিজারভ, যার মাধ্যমে পাটাকে বাড়িয়েও দেওয়া যায়। যে এখন বায়োলজিক্যাল ট্রিটমেন্টের যুগ, এবং বায়োলজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে যে ভাস্কুলার সার্জারি দিয়ে এগুলোতে অনেক মানে বিভিন্ন ধরনের ক্ষেত্রে আমরা অনেক কিছু সার্জারিতে অনেক পরিবর্তন। কিন্তু আপনারা আমাদের কাছে ভগবানের মতোই, বিশ্বাস করুন। আমি শেষ করব ডাক্তার মিত্রকে দিয়ে। সামারিটান মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, আপনারা মানে একটা প্রোস্টেট ইনস্টিটিউট চালু করার কথা ভাবছেন, যেখানে একেবারে 360 ডিগ্রি সমস্ত রকম সলিউশন পাওয়া যাবে, এইটা নিয়ে একটু জানতে চাই। এই ইনস্টিটিউটে আমরা চেষ্টা করছি আর কি একদম গরিব লোক থেকে বড় লোক সবারই যাতে ইকুয়াল চিকিৎসা আমরা দিতে পারি। আজকালকার দিনে 90% প্রস্টেটের রুগী আমরা মেডিকেলি ট্রিট করি, ট্রিটমেন্টে তারা ভালোই থাকেন। যাদের অপারেশন লাগে, যাদের আর কি একদম ডেফিনেটলি ইন্ডিকেশন আছে, তাদের আমাদের কাছে তার ডিফারেন্ট টাইপস অফ সার্জারি কেটার করার আছে। নর্মাল যেটা টিউআরপি, বা একটু যাদের বড় প্রস্টেট তাদের জন্য বাইপোলার টিউআরপি, যাদের আর কি কোনো কোয়াগুলোপ্যাথি আছে তাদের জন্য হোলেপ বলে লেজার ট্রিটমেন্ট, আমাদের কাছে 150 ওয়াট জেনা লেজার আছে। এছাড়াও এই এখনকার যে মিনিমাল ইনভেসিভ যে সার্জারি এসছে, যেমন ইউরো লিফট, যাতে আর কি কিছু স্টেপলারের মতন জিনিস প্রস্টেটকে আমরা প্রস্টেটে জাস্ট স্টেপল করে দিই, যাতে আর কি মানে প্রস্টেটিক ইউরেথ্রাল লুমেনটা খোলা থাকে, ইউরিনটা ঠিকঠাক বেরোয়। আর রিসেন্ট এসছে আমাদের রেজাম, যাতে আর কি জাস্ট 10-15 মিনিটের মধ্যে আমরা পেশেন্টকে অপারেশন করে 4-5 ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে দিতে পারি। বাহ বাহ, মানে আপনাদের সাথে কথা বলে যেটা হয়, মানে অন্তত আমরা এই আশ্বাসটা পেতে পারি যে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, এবং আমাদের বাবা মারা অন্তত যেটা তাদের বাবা মাকে যে ট্রিটমেন্টটা দিতে পারেননি আমরা হয়তো দিতে পারবো, এবং এই বাংলায় বসে আমাদের বাইরে ছুটতে হয় না। তো আপনারা থ্যাংক ইউ আর এখানে আসার জন্য, এবং আপনারা সুস্থ থাকুন, আমাদের সুস্থ রাখুন, আর আপনারা দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।